আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুধু কথা বলবো ক্রোয়েশিয়া নিয়ে আর কি। যারা প্রশ্ন করেন যে ভাই ক্রোয়েশিয়া আসতে কত লাগবে, কতদিন লাগবে, বা ক্রোয়েশিয়াতে কাজকামের অবস্থা কীরকম, জব পাওয়া যায় কি না, বা বেতন কীরকম, স্যালারি কীরকম, এইগুলো নিয়ে আর কি আজকে একটু কথা বলতে আসলাম। তো আশা করি সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা আসলে আমার ভিডিওর প্রতি ইন্টারেস্ট তারাই দেখবেন, অন্যরা আসলে যারা ইন্টারেস্ট নাই তাদেরকে আমি বলবো না যে দেখেন। আপনাদের মূল্যবান সময় অযথাই নষ্ট করবেন না। তো আমি আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করবো আর কি, বা আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সে যতটুকু বলার সম্ভব ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, মূলত ক্রোয়েশিয়াতে যারা আসতে চান আর কি তাদের জন্য এখানে আসলে প্রথমে আমি বলি আসতে কত টাকা লাগবে, কী আসে বিষয়। অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই আসতে কতটা লাগবে, কী আসে বিষয়। দেখেন, এখানে যে কোম্পানিগুলো পারমিট দেয় আর কি, তারা মিনিমাম একটা টাকা ডিমান্ড করে যে এজেন্সিগুলো পারমিট নেই তাদের কাছ থেকে। ফ্রিতে আমি মনে করি, বা আমার জানা মতে কেউই পায় না পারমিট, ফ্রিতে কেউ পায় না। সবাই কিছু অঙ্কের একটা টাকা তাদেরকে কোম্পানিকে পে করে তারপরে পারমিটটা নিতে হয় আর কি। সো এক্ষেত্রে কিছু বলতে গেলে ধরেন 3-4 হাজার ইউরো এরকম। তো 3-4 হাজার ইউরো যদি আপনারা বাংলাদেশে টাকায় কনভার্ট করেন 4-5 লাখ টাকার মতো হয়ে যায় আর কি। তো একজন লোক যদি আপনারা আনে, তা সে আপনার কাছ থেকে 6-7 লাখ টাকা ডিমান্ড করতেই পারে, বা 7-8 লাখ টাকা ডিমান্ড করতেই পারে, অনেকে আরও বেশি করে। তবে আমি মনে করি 7 লাখ টাকা ডিমান্ড করলে যে এজেন্সিগুলো আপনাদেরকে আনবে তাদেরও মোটামুটি একটা লাভ হইবে আর কি, মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট লাভ হবে। আমার পরিচিত অনেক বড় ভাইরা আছে যারা এই 6-7 লাখ 8 লাখ টাকার মধ্যে লোক আনতেছে। সো আসলে এখানে এই হচ্ছে গেল আপনার কত টাকা লাগবে, কী আসবে বিষয়, এটার কথা আর কি। অর্থাৎ আপনি ক্রোয়েশিয়াতে আসতে কত টাকা লাগবে, এটা হইতে পারে আপনি মিডল ইস্ট থেকে আসেন অথবা বাংলাদেশ থেকে আসেন, সেম প্রাইস। তবে বাংলাদেশ থেকে আসলে এক্সট্রা কিছু টাকা খরচা হয় আর কি। এক্সট্রা কিছু টাকা বলতে গেলে যেমন নেপালে যাওয়া লাগে ভিসার জন্য, অথবা ইন্ডিয়াতে বিএসএফ গ্লোবাল তো বাংলাদেশের নেই, ক্রোয়েশিয়ার, অথবা ইন্ডিয়াতে যাওয়া লাগে ভিসার জন্য। তো ওইখানে আপনার এক্সট্রা খরচাটা আপনার নিজে বহন করতে হবে। এখন আসি হচ্ছে আপনার জবের কথায়, যে এজেন্সিগুলোর মাধ্যমে আপনি আসবেন বা যার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, তারা অবশ্যই আপনাকে বলে দেবে যে ভাই আমি আপনাকে এরকম কাজ নিয়ে দেব, এবং তাদের সাথে আপনারা ক্লিয়ার কাট কথা বলে আসবেন যে ভাই আমাদেরকে ওইখানে গিয়ে জবটা খুবই জরুরি। আপনি যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে আপনার, বা কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটা আপনার জন্য ভালো। এখানে ইউরোপ আসতে গেলে আমি গত ভিডিওতে বলছিলাম যে আসার পরে বেকার থাকতে হয়। বেকার থাকার কারণ হচ্ছে আমরা যারা আসি বাংলাদেশ থেকে বিশেষ করে, তারা মূলত কোনো কাজ জানি না, আমাদের কোনো স্কিল নাই, যার কারণে আমরা এখানে আইসে বেকার থাকতে হয়, অথবা ফুড ডেলিভারি বা বিভিন্ন ধরনের অড জবগুলো আমাদেরকে করতে হয়। তো আপনার যদি যে কোনো একটা কাজের স্কিল থাকে, ভালো কাজের স্কিল থাকে, তো অবশ্যই এখানে আইসে আপনি ভালো কিছু করতে পারবেন। কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম, জব হচ্ছে এখানে আপনার যদি রিয়েল কোনো কোম্পানির কাছ থেকে তারা যে এজেন্সির মাধ্যমে আসবেন সে যদি পারমিট ওঠায়, তো অবশ্যই এখানে আইসে আপনি জব পাবেন। আর এখানে জব হচ্ছে দুইটা সিস্টেমের, পুরো ইউরোপে, শুধু ক্রোয়েশিয়া না, পুরো ইউরোপের সিস্টেম এরকম। যেমন আপনি ইউরোপের মধ্যে আপনার সামারের সময় কাজ একটু বেশি থাকে, উইন্টারের সময় কাজ একটু কম থাকে। সামার বলতে গেলে গরমে কাজ একটু বেশি, শীতের সময় কাজ একটু কম। সো এখানে অধিকাংশ কোম্পানি আছে যারা তাদের কর্মীগুলোকে 6 মাসের জন্য কন্ট্রাক্ট করে। 6 মাস পরে তাদের কাজ যখন শেষ হয়ে যায় তখন তাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করে দিয়ে বলে যে তুমি অন্যথায় কাজ খুঁজো। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। আমি আসার পরে আমি 6 মাস কাজ করছি আমার কোম্পানিতে, অ্যান্ড দেন আমার কোম্পানি বলছে
আমাদের সিজন শেষ, সো তোমরা অন্য জায়গায় কাজ খুঁজে তোমরা চলে যাও। অ্যান্ড দেন নেক্সট ইয়ার যদি আমাদের মনে হয় যে না আমরা তোমাদেরকে আনবো বা তোমরা যদি আসতে ইচ্ছুক হও, তো অবশ্যই আমরা তোমাদের সাথে যোগাযোগ করব। এই হচ্ছে কথা আর কি। সো এই হচ্ছে কাজের কথা, কাজের বিষয় গেল। এখন আমরা আসি হচ্ছে আপনার এখানে আসার পরে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা আসার পরে যদি কাজ পছন্দ না হয় বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে কি আমরা ইনস্ট্যান্ট কাজ চেঞ্জ করতে পারবো কিনা বা কোম্পানি পরিবর্তন করতে পারবো কিনা। এখানে আমি আগের অনেক ভিডিওতে হয়তো বা বলার চেষ্টা করছি অথবা বলছি যে এটা মিডল ইস্টের মতো না, এখানে এটা হচ্ছে ইউরোপ। এখানে আইসা আপনারা যে কোনো টাইমে কাজ চেঞ্জ করতে পারবেন, যে কোনো টাইমে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে কোম্পানির থেকে পারমিট উঠাই দেবে ওই লোকটা অবশ্যই ওই কোম্পানি থেকে শুধু আপনার জন্যই পারমিট উঠাই নাই, আরও কিছু বাংলাদেশি ভাইয়ের জন্য পারমিট উঠাইছে। আপনারা যদি তারা আসার আগেই যদি আপনার কাজ 1 মাস বা 15 দিন কাজ করে চলে যান, তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে, একটু না বলতে গেলে বিরাট সমস্যা হয়ে যাবে। কোম্পানি আর ওই লোকগুলোকে অ্যাকসেপ্ট করতে চাইবে না যে তোমার লোক আইসা তো চলে যায়, তোমার লোকগুলোকে আমি অ্যাকসেপ্ট করবো না বা আমি পেপারস করে দেবো না, এরকম সমস্যা হয় আর কি। সো যাই হোক, এক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে এখানে আসার পরে মিনিমাম চেষ্টা করবেন একটা কোম্পানিতে যদি আপনারা জব পান তাহলে মিনিমাম 6 মাস কাজ করার চেষ্টা করবেন, 6 মাস। অ্যান্ড দেন আপনি কোম্পানির থেকে, কোম্পানি আপনার ছেড়ে দিবে অথবা আপনি কোম্পানি থেকে রিজাইন নিয়ে চলে যেতে পারবেন যে কোনো অন্য কাজে, আপনি অন্য যদি কাজ পান। আর আমি মনে করি এখানে আইসা জব চেঞ্জ না করাটাই বেটার, কারণ ইউরোপে একটা জব মানে পার্মানেন্ট একটা জব খুঁজে পাইতে খুবই কষ্টসাধ্য, খুবই কষ্ট। সো এখানে আইসা হুটহাট করে জব চেঞ্জ না করাটাই বেটার হবে আর কি আপনাদের জন্য। তো এই হচ্ছে আমার কথা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসলাম। অনেকেই রিকোয়েস্ট করতে যাবে সৌদি আরব থেকে আসতে বা মিডল ইস্ট, দুবাই, বাংলাদেশ থেকে আসতে কত টাকা লাগে, কে আসে বেশি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হয়তো বা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে।